নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মধু কল্পিতা। আজকে আমরা আলোচনা করব আমাদের রাজ্যের কিছু ছোট ছোট ব্যবসার ক্ষেত্রে জিএসটি বা নোটবন্দি কতটা প্রভাব ফেলেছে বা সেটার ভালো এবং খারাপ দিক নিয়ে। পাশাপাশি আমরা এটাও জেনে নেব যে ছোটখাটো ব্যবসা করতে গেলে আপনারা যেমন এখন সম্মুখীন হচ্ছেন যে জিএসটি নাম্বার না দিলে আপনাদের সে ব্যবসার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে, সেটা কতটা ঠিক বা এখান থেকে বেরোনো যায় কিনা বা অন্য কোনো পথে সেটা করা যাবে কিনা, সেসব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করে নেব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজ্য ভেন্ডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং পাশাপাশি পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট চন্দন চক্রবর্তী। আপনাকে স্বাগত ক্যাম্পেইন কলিং মিডিয়ায়। আমরা তো আপনার কাছ থেকে জিএসটি এবং নোটবন্দির প্রভাবটা আমি জেনেই নেব, তবে তার আগে আপনার কাছে যেটা আমার মূল প্রশ্ন থাকবে, যেটা আপনার ডেজিগনেশন রাজ্য ভেন্ডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তো সেই হিসেবে আপনার কাজ সম্পর্কে যদি আমাদের দর্শক বন্ধুদের জানান। আমার কাজ একদম নিম্নবিত্ত কিছু চাষি ভাইদের নিয়ে। বাংলার যে পরিমাণ শস্য উৎপাদন হয় তার 50% শস্য প্রত্যেক দিন আমাদের নষ্ট করে দিতে হয়। আজকে মহামান্য মুখ্যমন্ত্রী কিছু উদ্যোগ নিয়েছেন আমাদের কৃষি মান্ডির মাধ্যম দিয়ে। উনি 129টা কৃষি মান্ডি তৈরি করেছেন। তার অনেকগুলো এখনো দুঃখের সঙ্গে জানাচ্ছি বন্ধ হয়ে রয়েছে। মূলত যেসব জায়গা, বিশেষ কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো এক এক জায়গায় এক একটা সবজির জন্য বিখ্যাত, কিন্তু আমাদের প্রকৃত প্রিজার্ভ করার বা বাংলা একদম বলতে গেলে হিমঘর না থাকার জন্য আমাদের সবজিগুলো তার ঠিক সেই প্রপার মূল্যটা পায় না, এবং তার ফলে আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো একটা হিউজ সবজি ফেলে দিতে হয়। আমি নাম করে বলছি না, কিছুদিন আগে আমাদের এখানে কাঁকরোল বাজারে 40 টাকা কিলো বিক্রি হয়েছে। কোনো একটা কৃষি মন্ডিতে গিয়ে আমরা যখন কথা বলছি, একটা মিটিংয়ে ছিলাম, সেখান থেকে বেরিয়ে আমি দেখছি পাহাড় প্রমাণ, মানে একটা মানুষ উঠে যদি ওখান থেকে ঝাঁপ দেয় তিনি পড়ে মরে যেতে পারে, এতখানি কাঁকরোলের উচ্চতা। 2 টাকা কেজি দরে কাঁকরোল নেবার লোক নেই ওখানে। সেই 2 টাকা কেজি দর কলকাতা থেকে মাত্র 30-40 কিলোমিটার দূর থেকে এসে কোন জাদু বলে সেটা 40 টাকা হয়ে যায়, অথচ চাষিরা সেই প্রকৃত পয়সাটা পাচ্ছে না। এটা ভাবতে গেলে খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে, আমরা মর্মাহত। সেই জায়গা নিয়ে ঠিক আমাদের কাজ। আমরা অনেকভাবে লড়াই চেষ্টা করছি। মধ্যিখানে কিছু আমাকে বাইরেও যেতে হয়েছিল কিছু হিমঘর সংক্রান্ত কিছু যন্ত্রের জন্য। তো সেইভাবে যেটা দেখতে পাচ্ছি, আমরা একবার একটা স্টাডি করে দেখা গেল 15 দিন থাকছে, তার বেশি থাকছে না। এই জায়গা থেকে আর একটা জায়গা আমাদের জোর দেওয়া হচ্ছে এখন, পৃথিবীর নানান প্রান্তে সবজিগুলোকে পৌঁছে দেওয়া। সেই জায়গা থেকে আমাদের অনেক এখন সবজি কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সেই জায়গা একটা খুব বড় অংশ সবজিটা যাচ্ছে, বেশ কিছু মানুষ উপকৃত হচ্ছে, বেশ কিছু চাষি ভাইরা সেখানে সাপ্লাই করে তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে, তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে, কিন্তু মেজর অফ দ্য পোর্শন এখনো কিন্তু ভীষণভাবে ডিপ্রাইভ। তারা খুব কষ্টের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে আমাদের তাদের সঙ্গে লড়াই। এইভাবে তাদের যদি আমরা আগামী দিনে কিছু সরকারের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে কিছু করতে পারি, আমরা খুব আনন্দিত হব। এই যে আপনি যে পার্থক্যটা বলেন 2 টাকা এবং 40 টাকা, মধ্যখানে একটা 38 টাকার একটা ব্যবধান, এই ব্যবধানটাকে পূরণ করার চেষ্টা, মানে এটাই আপনারা করছেন? এই ব্যবধানটাকে পূরণ করার যে কিভাবে চেষ্টা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা শুনলে খুব খারাপ লাগবে, আমি আপনাকে বলছি, খুব স্টেট কার্ড বলছি আমি আপনাকে। 2 টাকা কিলো যে বিক্রি করছে সে ডিপ্রাইভ হচ্ছে, কিন্তু সবজিটা যে নিয়ে এলো এখানে, আপনার কলকাতা কোলে মার্কেট বলুন, ট্যান্ডেল বাগান বলুন, বা নানান প্রান্তে যখন কেউ নিয়ে যাচ্ছে, সেইখান থেকে যখন ছোট ছোট বাজারগুলোয় পৌঁছে যাচ্ছে, আজকে একটা এই যে কোনো মার্কেটে ছোট একটা দোকানদার যারা সবজি বিক্রি করছে, তাদের ঘরে টিভি রয়েছে, এবং মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তাদের প্রত্যেকেরই কিন্তু খুব সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। তাদের কাছে প্রত্যেকের কাছে একটা করে অ্যান্ড্রয়েড ফোন, যদি বাড়িতে 5টা মেম্বার হয়। আজকাল কলকাতার বাড়িতে একটা ফ্যাশন হয়ে গেছে, আমি অনেক লক্ষ্য করে দেখেছি, যে রুটি কিনে খেতে হয়। তাদের বাড়িতে রুটি কিনে খেতে হচ্ছে। এবার ভাবুন, সে 2 কিলো কাঁকরোল, 2 কিলো শসা, 2 কিলো ঢ্যাঁড়স, 2 কিলো পটল, এই করে 15 কিলো থেকে 20 কিলো সবজি নিয়ে বসলো, কিন্তু তার যা রেগুলার এক্সপেন্স এখন হয়ে গেছে, তাকে মিনিমাম 300 টাকা বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ বাড়িতে 5টা ফোনের জন্য
মিনিমাম 10 টাকা করে রিচার্জ আছে, তার বাড়িতে কেবল টিভি আছে, তার বাড়িতে কিন্তু ফ্রিজ রয়েছে, সে কিন্তু লাক্সারি অ্যাটিটিউডে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। সেই জায়গাগুলো ফিলফিল করার জন্যে ওই 2 টাকাটা 40 টাকা একটা অ্যাবনর্মাল জায়গায় পৌঁছে যাচ্ছে। এর মধ্যে একটা আছে বাংলায় যাকে বলে মধ্যস্বত্বভোগী বা ফোড়ে, যে রাজটা কিন্তু মুখ্যমন্ত্রী ভীষণভাবে চেষ্টা করছেন, অলরেডি ধানের ক্ষেত্রে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু খুব একটা হয়নি। এই একটা জায়গা খুব বড় প্রবলেম, না চাষি পয়সা পাচ্ছে, না তারপরে যে রয়েছে সে ঠিকঠাক মালটা পৌঁছচ্ছে। এই যে জায়গাটা হিউজ গ্যাপ, এই 3-4টে গ্যাপের জন্য কিন্তু পয়সার এই হেরফেরটা হয়ে যাচ্ছে। চাষি যদি ঠিক সবজিটা নিয়ে কোনো বাজারে পৌঁছে দিতে পারত, চাষিও কিন্তু ঠিক পয়সা পেত, আর আপনার কিন্তু যারা বিক্রি করছে তারাও কিন্তু লাভবান হতো। এক্ষেত্রে শুধুমাত্র ডিপ্রাইভ হচ্ছে চাষিরা। এই যে চাষিরা, এই কথাটা আপনি বলছেন, মানে কৃষক বা চাষি, আমরা প্রত্যেক ভোটের আগে কিন্তু দেখি এই কৃষক বা চাষি এদেরকে কিন্তু একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। একদম। হ্যাঁ, এই হাতিয়ারে মানে বলে দেওয়া হচ্ছে যে আমি কোনো পার্টিকে বা কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, তবে এটা কিন্তু আমরা দেখতে পারি যে কৃষি ঋণ মুকুব করে দেওয়া হবে। এগুলো কিন্তু একটা হাতিয়ার হিসেবে কোথাও না কোথাও তাদের ব্যবহার করা হচ্ছে না? খুব বড় একটা দুর্যোগের টাইম এসে যাচ্ছে, খুব বড় দুর্যোগের টাইম। এই যে প্রতিযোগিতা চলছে কে কত ঋণ মুকুব করতে পারে, এই জায়গা থেকে কিন্তু সব থেকে বেশি সাফার করবে ট্যাক্স পেয়াররা। আমরা কিন্তু ট্যাক্স পে করি। ভারতবর্ষের জনসংখ্যা শুনলে খুব অবাক লাগবে, এই পরিসংখ্যানটা অনেকে জানে না, আমি পরিসংখ্যানটা এক্সাক্ট পার্সেন্টেজটা বলবো না, মাত্র কতটুকু লোক ট্যাক্স দেয় এবং তাদের ওপরেই কিন্তু যাবতীয় বার্ডেনগুলো এসে পড়ছে। আর কিন্তু এর উপরে কোনো ব্যাপার নেই। যে দেখুন, আমি আপনাকে বলছি, মানে কোনো একটা ক্ষেত্রে আপনি দেখবেন পেট্রোলের একটা অস্বাভাবিক জায়গা পৌঁছে গিয়েছে। আজকে যে পেট্রোল 70-71 টাকা দাম, অরিজিনাল যদি সবাই অনেস্ট ভাবে যদি এই কাজটা এগিয়ে নিয়ে যেতে পারতো, আজকের দিনে কোনোভাবে 35 টাকার উপরে পেট্রোলের দামটা হওয়াই উচিত না। এর থেকে বড় উপমা কি দিতে পারবো? একটা কাঁকরোল নিয়ে বলছি 2 টাকাটা 40 টাকা, সেখানে একটা পেট্রোল যেটার জন্য জ্বালানি, পেট্রোল হোক ডিজেল হোক, যেটার জন্য অনেক পরিমাণ একটা পরিবহনের খরচা কমে যেতে পারে, সেই জায়গাটাই আমরা তো ঠিক করতে পারছি না। এবারে আমি আসি, যেটা নিয়ে আমি শুরু করেছিলাম অনুষ্ঠানটা, জিএসটি, নোটবন্দি, এই দুটো কিন্তু এখন একটা হাতিয়ার। হ্যাঁ, এটার কতটা প্রভাব পড়েছিল? কারণ আমরা সেই সময় কিন্তু সংবাদপত্র হোক বা সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই দেখেছিলাম যে বড় বাজারে জিএসটি এবং নোটবন্দির একটা বিশাল বড় প্রভাব পড়েছিল। এটা আপনি যেহেতু যুক্ত রয়েছেন এই বিষয়টার সঙ্গে, তাহলে আপনি ভালো করে বলতে পারেন। জিএসটি একটা অত্যন্ত মহৎ প্রচেষ্টা, কিন্তু যেভাবে চালু করা হয়েছে সেটা একটা পরিকল্পনাহীন প্রচেষ্টা। আরো আমাদের অনেক বেশি এটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত ছিল, টু দ্য ওয়ার্ক, কাজের মাধ্যম দিয়ে। আরো মানুষের সামনে সরলীকরণের প্রয়োজন ছিল। সেই সরলীকরণটা এইভাবে হতো, প্রত্যেকটা স্টেটে ইন্ডিভিজুয়াল ভাবে জিএসটি নিয়ে এক একটা মার্কেটে গিয়ে রাজ্য এবং কেন্দ্র দুজনের যৌথ উদ্যোগ নিয়ে সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল, যেটার 1% হয়নি। সেটা যদি হতো, মানুষের মধ্যে জিএসটি নিয়ে ভীতিটা কাটতো। আজকে আপনি আমাকে বলতে পারেন, ভারতবর্ষের বুকে আমি বাদ দিলাম, পশ্চিমবাংলার বুকে যারা ছোট ছোট ব্যবসা করে তাদের মধ্যে কজন শিক্ষিত মানুষ আছে যে জিএসটি নিয়ে বুঝবে? এটা আমি কাউকে ছোট না করে বলছি। জিএসটি মানেই তাদের কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে গেল, আমাকে কম্পিউটার মেনটেন করতে হবে, আমাকে খাতা মেনটেন করতে হবে, আমি কিভাবে করব? এই সুযোগ নিয়ে জিএসটি যারা বুঝেছে তারাও কিন্তু অনেক ব্যবসায়ীর মধ্যে একটা ভীতি সঞ্চারণ করেছে। বাপরে, আপনি এই জিনিসটা এইভাবে হবে, এইভাবে আমার সঙ্গে এইভাবে চলতে হবে। কিন্তু জিএসটি যদি প্রপার ভাবে কেউ ভেবে থাকে, যদি ভাবে এগে থাকে, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর করা যেত। সেটা হয়নি। তারপর নোটবন্দিটা একটা হঠাৎ করে একখানা মানে বাজে জায়গায় নিয়ে যাওয়া, মধ্যখান থেকে 2000 টাকা নোট বার করে দেওয়া। আমি বলবো, যত করাপ্টেড মানুষ আছে 2000 টাকার নোট বেরোতে তাদের সুবিধা হয়েছে। আজকে কেউ কাউকে ঘুষ দিতে গেলে একটা বড় ব্যাগ নিয়ে যেতে হতো, 100 টাকার বান্ডিল বা 500 টাকার বান্ডিল বা 1000 টাকার বান্ডিল। 1000 টাকার বান্ডিলের থেকেও ছোট করে দেওয়া হলো 2000 টাকা। একটা বান্ডিলের মধ্যে 2 লাখ টাকা চলে যাচ্ছে। মানে একটা মানুষ যদি মনে করে সামনে পেছনে তার পকেট নিয়ে সে 10-12 লাখ টাকা নিয়ে নর্মাল চলে যাবে। আমি তাহলে বলবো যে এটা তাহলে একটা
মানুষকে তৈরি করা হচ্ছে যে তোমরা আরো ভীষণভাবে ঘুষ দাও, ঘুষ নাও, তোমাদের টাকার আমি অনেক সুবিধা করে দিয়েছি। কিন্তু জিএসটির ক্ষেত্রে কোনো উচ্চবাচ্চা হলো না, একটা স্ল্যাব তৈরি হলো 28, 18, 12, 5, সেখান থেকে আবার এখন রিডিউস করছে। মানে কি করবে অ্যাকচুয়ালি মানে বোঝা গেল না। এটা অরুণ জেটলির আমার মনে একটা ভীষণ বড় ফল্ট। দেখুন 2019 পড়ে গিয়েছে এবং এই সালটা হচ্ছে এখন আমাদের ভোটের একটা দামামা বেজে গেছে, এটা বলাই যায়। তো বিরোধীরা জিএসটি এবং নোটবন্দিকে কতটা বড় হাতিয়ার করতে পারে? অ্যাকচুয়ালি কি জানেন, বিরোধী বলুন আর সরকার পক্ষই বলুন, যে যেখানেই থাকুক যেভাবেই চলুক, সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করাটা কিন্তু খুব প্রয়োজন এবং সব থেকে আগে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা কাকে ভোট দিচ্ছি, আমরা কিভাবে চলছি। এখন ভোট চলে গেছে ব্যক্তিগত পর্যায়ে। যদি অনেস্টলি দেখেন, পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনো বিকল্প নেই এখন যেভাবে উনি কাজ করছেন। কিন্তু উনি যেভাবে কাজ করছেন, উনি কি ঠিক সেই সহযোগিতাটা কি পাচ্ছেন? পাচ্ছেন না। সেই জায়গা থেকে ধরতে গেলে আবার যদি আমাদের এই ভোটের কথা আপনি বলেন, সবাই যে যার জায়গা থেকে সেইভাবে ফায়দা নেবার চেষ্টা করবে। তবে আমাদের এখন সাধারণ মানুষের মধ্যে একটা স্লোগান দেখছি যে 2019 বিজেপি ফিনিশ। এখন লেটস ওয়াচ, এই অবধি বলা যেতে পারে। একটা জিনিস বলা যেতে পারে যে 5 রাজ্যের যে ভোটের ফল বেরোলো, তারপরেই কিন্তু এই আওয়াজটা আরো বেশি উঠছে। তো কি মনে হচ্ছে যে এই জিএসটি এবং নোটবন্দিটা কি শাসক শিবিরের কাছে একটা বড় সড়ো 100 বার নিয়ে কোনো সন্দেহ নেই। জিএসটি বা নোটবন্দি, আমি আপনাকে বলছি নোটবন্দি নিয়ে তো দেখুন, আমি আপনাকে বলছি 100 টাকা ধরুন বাইরে ছিল, আমার 99.99% নোট আমার কাছে এসে গেল, তাহলে হলো কি করে? কালো টাকা হলো কোথায়, গেল কোথায়? কালো টাকা থেকে আমি ছিল না, 100% ছিল, জাল নোট ছিল না, 100% ছিল, তাহলে গেল কোথায়? অনেকগুলো খবরে দেখবেন, আপনি নিশ্চয়ই ফলো করেছেন, কোনো ক্ষেত্রে কোনো ব্যাংক ম্যানেজার, কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোনোভাবে কোনো তাদের মধ্যে টাই আপ হয়ে তারা ধরা পড়েছে, একটা হিউজ অ্যামাউন্ট এদিক থেকে ওদিক হয়েছে, তাহলে কোথায় গেল? আমার খুব হাসির কথা বলতে পারি, আমার এক কাস্টমার কিছুদিন আগে এসে বললো মাথা হাত দিয়ে, বাবু খুব বড় বিপদে পড়ে গেছি। কেন? বললো খেয়াল ছিল না, আমার 3খানা 1000 টাকা নোট ছিল, এতদিন বারে চোখে পড়লো, সেটা নষ্ট হয়ে গেল। তার কষ্টটা কিন্তু সত্যিই কষ্ট লেগেছে। কিন্তু যার কাছে 3000 কোটি টাকা ছিল মানে কালো নোট, তার কিন্তু 1 টাকাও নষ্ট হয়নি, তার কিন্তু অ্যাজ ইট ইজ সব চেঞ্জ হয়ে নতুন আরো ছোট জায়গার মধ্যে চলে গেছে। সেটা মানে এটা একটা বড় সড়ো ব্যাপার হয়ে দাঁড়াতে পারে সরকার পক্ষে। একদম অবশ্যই হবে, অবশ্যই। আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যারা ছোট ব্যবসায়ী হচ্ছে, তাদের কাছে জিএসটিটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কারণ তারা কোনো বিলে জিএসটি অ্যাড করছে, সেক্ষেত্রে কাস্টমারের কাছে তাদেরকে বহু কথা বলতে হচ্ছে, বা কোনো রেস্তোরাঁতে খেতে গেলে এত % জিএসটি, অনেকেই কিন্তু বুঝতে পারছে না। সুতরাং একটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের কাছে, এটা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। এর থেকে বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, খুব নামকরা রেস্টুরেন্ট আছে কিছু, তারা জিএসটি নিচ্ছে কিন্তু তারা জিএসটি জমা করছেন। আপনি বিলে দেখবেন, আপনি যখন নেবেন সেখানে ফুড নিলেন, নিয়ে আপনি কাটিয়ে এলেন, বিলটা যদি আপনি রেখে দেন, পরে যদি আপনার কোনো সোর্স থাকে, সেটা যখন আপনি সার্চ করবেন দেখবেন আপনার ওটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে মিসইউজ তো হচ্ছে। যেমন সার্ভিস ট্যাক্সের ওপর হয়েছিল, সার্ভিস চার্জের ওপর হয়েছিল, সার্ভিস ট্যাক্স সার্ভিস চার্জ দুটোই উঠে গেছে। আমাদের যেমন বেশ কিছু কমোডিটি আছে, যেমন পালসেস, অয়েল, সুগার, লেমন, অনেক কিছুই আছে আমাদের ওখানে, লাইম, এইসব জিনিসগুলো থাকার ফলে যেমন আমাদের ডালের ক্ষেত্রে দুটো নিয়ম, আপনি যদি খুচরো বিক্রি করেন আপনার তাহলে ডালে জিএসটি নেই, কিন্তু আপনি কিনছেন কিন্তু জিএসটি দিয়ে। কি অদ্ভুত ব্যাপার! আমি যখন আমার জিএসটিটা লাগছে, তাহলে আমি সেই জিএসটিটা কোথায় মেটাবো? আমি সেই জিএসটিটা কার উপর চার্জ করবো? আমি তো আমার ক্রেতার উপর চার্জ করতে পারছি না। তখন কিন্তু সেই ক্রেতা যখন দেখছে আমার কাছে কেনার পর দামটা বেশি চলছে, সে কিন্তু আমার মহাজনের কাছে পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু সে সেখান থেকে মালটা নিয়ে চলে যাচ্ছে আমার থেকে কম দাম। এইভাবে একখানা ভীষণ অসামঞ্জস্য নীতি তৈরি হয়ে গেছে সবকিছুর ক্ষেত্রে। আর আজকের দিনে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি, 100 জনের মধ্যে 80 জন বোঝে না জিএসটি ব্যাপারটা কি। এটা শুধু নামটার সঙ্গেই তারা পরিচিত। একদম
একেবারেই মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা কোথাও না কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে কোথাও একটা যেটা অ্যাকচুয়ালি চাওয়া হয়েছিল যে জিএসটি বা নোটবন্দির ফলে যেটা হতে পারে সেটা কিন্তু আদেও হয়ে ওঠেনি, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। যেটা চেয়েছিল সেটা না হয়ে বরং উল্টোটাই হচ্ছে। সেটা কতটা হচ্ছে না হচ্ছে বা শাসক বা বিরোধী পক্ষ কারাই বা এটাকে হাতিয়ার করে বাজিমাত করবে সেটা তো সময়ই বলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের দর্শক বন্ধুদের পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বোঝালেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমার সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন। নমস্কার।